পারছি না। কি হয়েছে বন্ধু দাদা? বাচ্চাটা বাবা তো ঘরে নেই। ঘরে মানে ঘরের সাথে রিক্সা দরকার কোথায় গেছে তোর বাপ? বাবার কাছে গাড়ি চালায়নি আর বন্ধ করে আছে, বাবা ঘর থেকে ডেকে নিয়ে গেছে। ঘরে চা ভেবেছিলাম ঠিক খাই। এই তোর বাবা না আসে চা করতো রোজ রোজ এক কি হয়েছে বন্ধু বাবু? কি আবার হবে? হিসাব চালায় ছুটছি ঘর সন্ধ্যাবেলা তোর বাড়িতে নিশ্চয় হিসাব মতো আসিনি। ছি, বন্ধু বাবু, বাচ্চা মেয়েকে বসে রয়েছে। এবার মুখ খারাপ করছো কেন তুমি? কি হয়েছে সেটা বলো। বাচ্চা বস্তির ব্যাপার বাচ্চা কিসে রে? পেটটারে খসে তো সব শুনছি। আসল কথাটা একটু খুলে বলবে? বাচ্চি বাচ্চি বাচ্চিরা টাকা আমার বাবা দেবে? হ্যাঁ সারা 5 দিন হয়ে গেল বাচ্চি পাচ্ছি না আর সারা তোর বাপ বাড়ির সামনে রিক্সাটাকে সাজিয়ে রেখে গেছে নগর সভা মিটিং করতে। তোর বাপ সারা পেটে ফাটলে মিটিং করতে গেছে। আগে কোনোদিনই 5 দিনের টাকা আমার একসঙ্গে চাই। নইলে 26টা রিক্সা চলে আমার। কই তারা তো জমা বাকি পাওয়া না? হ্যাঁ জমা বাকি পাওয়া শুধু তারা তো পাবে। ভালো করে বলে যাচ্ছি এরপর রিক্সা চালানো দেবো দেখি তো। দাঁড়াও, নিয়ে যাও তোমার টাকা। কি আছে কি আবার দেখছো তো ঢোকা বলছে। আমার আরে জীবন চলে হ্যাঁ রিক্সাটা টানতে পারি আপনি তো বয়স হয়েছে দেখি বাবা দিদির ইচ্ছে দিয়ে এখন পড়াশোনাটা নিয়ে আসবে। তুমি আমি অবসর সকাল যেখানে পাচ্ছি সেখানে চাকরির পরীক্ষা দিচ্ছি। চাইনি রে সব ছিঁড়ে হয়ে গেছে বাবা এই শোনো কি ছেলে রিক্সার বাচ্চা হয়তো আমার রিক্সাই টানতে রিক্সা স্যার এই নাও তোমার টাকা। 3 দিনেরটা আছে। এখন 3 দিনেরটা রাখো, পরে বাকিটা একসঙ্গে দিয়ে দেবো। কেমন ভাবে ভেতরে গেলি কেন রিক্সার দাম দিয়ে ভাবি দেবো মোবাইল থাকলে তাই করো। এই ঝগড়া মারছিস কেন ঝগড়া মারছিস কেন? নিজের ব্যবসার পাওনা দেয় করতে তোমার চান্নাই করেছি বুঝেছি দিমাগের পয়সা বুঝি আজকাল আর সংসার চালাতে হচ্ছে না অন্য সাইডে তো ওরা ভালো আমদানি হচ্ছে কি বল মুখ সামনে কথা বলো বন্ধু দাদা। কি বলছো কি তুমি? দেখ আমি কি বলছি নাকি বস্তির সব লোকেরা কানা বিসর্গ করছে শুনলাম তুই নাকি নাইটে কি সব কাজ পেয়েছিস আয়া বস্তির লোকে একটু অসুবিধা হচ্ছে, তোমার একটু অসুবিধা হচ্ছে। যা করছি নিজের বদলটা ঠিক করছি। ভিক্ষে তো মাগতে যাইনি কারোর কাছে। এই, তুই হা করে কি শুনছিস? নিজের বরাবর পালিশ পাকটা বানিয়ে দেবো। ও কতরার ঘুমায় মাসিদিন থাকা রে ওরিয়া জাতির কতরা যে খাবিয়ে রে নাইটে তুই আয়া পায় মানুষের সব বদলেছে তাই বলি মেয়েরা রিক্সা চালাচ্ছে না অথচ সংসারে করে হেলদোল নেই সারা বন্ধু করতে অপমান বলবো না বিদ্যাসাগর রয়েছে বিদ্যা বলতে বলতে সব হয়ে আসবে চুপচাপ নিজের পড়া করতো। আমি বেরোচ্ছি। না, আমি যে শুনে দেখে
তাহলে বলি রাতে তোদের আয়ের আসল দরকার। আর আমি যদি এখন বলি না যে আমি রাতের ক্লাসটা করবো না, আমাকে ছাড়িয়ে দিলে ভালো দিলে মামারে জ্বর পর থেকে বাবাকে তো দিচ্ছি কে তো ভবিষ্যতের সঙ্গে কে আর হয়েছে রে ফটকে? আমার মায়ের এরকম পেঁচার মতন মুখ কেন? কি আমার হবে? বন্ধু কবে এসেছে? দিদির কাছ থেকে বাচ্চাদের টাকা নিয়ে গেছে। বাবা তোমার লজ্জা করে না? বাইরের লোক বাড়িতে বইয়ে সম্মান করে যায়, 200টা টাকার জন্য যা যায় তাই বলে যায়। সংসার খরচের টাকা থেকে দেনা শোধ করতে হবে। কি ভুলেছে মন্টু? কি বাকি রেখেছি? তুমি বাকিলে বাচ্চাদের দাবি জানো? পয়সা কোথায় পাবো যে দেবো? আমাদের স্ট্যান্ড থেকে অটো চাইবো আর করতে গেলে কোনো লোক আর বেশি পয়সা দিয়ে রিক্সা উঠতে চায় না। হ্যাঁ এখন তো অটোর দোষ। ঘরের বাইরে রিক্সাটাকে দাঁড় করিয়ে রেখে তুমি গেছো অন্ধকারের সঙ্গে মিটিং করতে। আচ্ছা বাবা, হঠাৎ অন্ধকারের সঙ্গে তুমি কিসের এত মিটিং করো? লোকটা ভালো না বাবা। নতুন করে কত টাকা তোমাকে কি দেবে? কোনো কিছু পাওয়ার আশায় তোর বাবা কি কোনোদিনও কারো কাছে হাত পেতেছে রে? আমি গেছি অন্য এক জ্বালায়, ও তোদের বুঝতে হবে না। হ্যাঁ যারা তো তোমার শুধু এক আর আমাদের তো কারোর কিচ্ছু না। আচ্ছা বাবা, এই বস্তির তো অনেকেই মধুকাকে জমা ব্যবসা করে। মধুকাকে পাগল না বলো না? আসলে তুমি দিন দিন ঘুরে হয়ে যাচ্ছ। যত সব ছুট আমি মুখ সামনে কথা বলবি। তুই তো পয়সা ইনকাম করতে শিখেছিস বলে নিজেকে কি মনে করছিস তুই? বাবা তুমি আজকেও মদ খেয়েছো। সারা রাত্রি হায়াগিরি করে দুটো পয়সা রোজগার করি বলে পেটে দুটো ভাত জমেছে। আর তুমি আমার ভয় হয়েছে, আমি আর কাল থেকে মদ ছোবো না। বলো তো বাবা, আমি জানি তোমার নিজের পয়সায় মদ কিনে তোমার পয়সা থাকবে। তুমি কতটাও খাইছে না, হ্যাঁ? কিন্তু দ্বন্দ্ব ভাতার মেয়ে পয়সায় ভাত খায় না। নন্দর জন্য নন্দর মেয়েকে বাড়ির লোক এসে অপমান করে যায় না। নন্দর মেয়েকে দুটো পয়সার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরে কাজ করতে হয় না। আমার মা, ছেলে অন্যায় করেছে, উঠেছিস তো, তুই খুব ভালোভাবে কথা বল। আরে খুব খিদে পেয়েছে, তো ভাত দিবি। সকাল থেকে টানাটুকু বেঁধে পড়ে। বলছে তো আমার মত শোনো। এই না বন্ধু তো। তাছাড়া তুই তো খাসি মৎস্যকন্যা বাবের আগে অনেকবার হয়েছে। আমার দিদিমা যাচ্ছেন ভারপাড়া থেকে। বন্ধুবাবু বলেছে কালকের মধ্যে টাকা না দিলে রিক্সা নিয়ে চলে যাবে। আচ্ছা বাবা, আমরা কি একটু ভালোভাবে বাঁচতে পারি না? বস্তিতে থাকি বলে কি মাথা বিক্রি করে দিতে হবে? আমরা ভাই বোনগুলো দিনে দিনে বড় হচ্ছি না? ভারপাড়া এসে খেয়ে নিও। আরে আরে আমার জন্য পানিটা না খেয়ে চলে গেল। বাবা, ভেতরে এসো। কি?
হয় রাস্তায় পিটবা ল্যাপটপ ল্যাপটপ করতে ছুটি করে কালি তোর ওই ভাষী বল এই ওরা উচ্ছিস কোথায় বেশ তো কাজ করিস আমাদের খুব কাটতে হবে কে দিল কি করেছে আমার বাবা? চলে যাবি সব চলে যাবি তোর বাপকে বলে দিস ও সারা কিছুই দেখেনি শোন দেখলো ওসব শান্তি করতে সব রেখেছি পুরো গান্ডু সব বাঁচাতে পারবে না কি হচ্ছিস কি হ্যাঁ সে মাথা থেকে তো সেটাই চোখ দিয়ে দিল দিচ্ছি বৌদির যে অবস্থা দেখলাম তাতে আমার কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে তুমি কোনো সরকারি হাসপাতালে কিংবা নার্সিং হোমে রেখে চিকিৎসাটা করালে না খুব একটা লাভ হতো না সত্য আছে তোমার বৌদি বাড়িতে আছে ভালোই আছে রাত দিনে দুজন আয়া আছে তাদের সুস্থ সব আছে বসো বসো হাসপাতাল আর নার্সিং হোম দুটোরই চূড়ান্ত অভিজ্ঞতা আছে একটা দালালের আগ্রা আর একটা ডাকাতে শুধু আমি সামান্য স্কুল মার্কেটের পেছনের টাকায় আমার নার্সিংহোমের বিলাসিতা 30 বছর জনগণ অনেকটা সময় দিয়েছিল এখন আর আক্ষেপ করে আসলে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন তিনটেকে বোধ হয় কোনোদিনই দলবাজির হাত থেকে মুক্ত করে কিন্তু বোঝেন না এখন তো দলে অনেক নতুন নতুন ইন্টেলিজেন্ট তরুণ মুখ আসছে তারা দলটাকে নিয়ে ভাবছে এসব দেখে শুনে না দলে বড় আশা জাগে জানো আমাদের দাঁড়াতেই হবে আবার এত বড় একটা মানে এত বছরের একটা রেজিমেন্টের পার্টিকে ঘুরে দাঁড়ানোর কথা বলতে তোমার লজ্জা করছে আচ্ছা সত্য বুকে হাত দিয়ে বলো তো জল টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব এটা আজকে সর্বহারা পার্টির বিদ্রোহের হেমন্ত বিশ্বাস জন বিশ্বাস ভরত চৌধুরী এরা আমাকে দিয়েছে আমি রাত্র থাকবো না বলে দাও না নতুন প্রজন্মকে দলে আনার এটাও এক ধরনের নতুন প্রচেষ্টা এতে দোষ কোথায় দোষগুলির বিচারের ভাগ আমার না আমি শুধু আমার মতটুকু প্রকাশ করেছি কিন্তু প্রজেন্দ্র বদল তো একটা নির্দিষ্ট সময় অবশ্যই প্রয়োজন তাই না বদল কে আটকাচ্ছে ভেতর থেকে বদলে যাবে তুমি নতুনের কথা বলছো নতুন মানে শিখরের ঐতিহ্য আদর্শ অহংকার এগুলোই তো লেগে থাকে নতুনের পাতা সত্যি দেখতে দেখতে পলিটিক্যাল কালচারটাই কেমন বদলে গেল চোখের নিমেষে এসব আইডিওলজি গুলো কেমন তালগোল লাগিয়ে যাচ্ছে এসব দেখে শুনে না বড় ভয় পায় জানো
বা করবো তুমি ছাড়া? এই বা বুঝবে অশিক্ষিত স্বার্থান্বেষী মানুষ যারা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, তাদের ষড়যন্ত্রে যখন বিনা দোষে তোমার মতো একজন নেতৃত্বকে পার্টি থেকে বহিষ্কৃত হতে হয়, তখন এইখানটা কোনো তাকে রয়েছে। আচ্ছা বুঝেন না, আমিও তো একজন পার্টির শরীর। পার্টির এই সংকটময় মুহূর্তে তোমার মতো একজন নেতৃত্বকে কারো জন্য কিছু আটকায় না সত্য। আচ্ছা এসব নেতৃত্ব আছে। এই এত বড় পার্টিতে আমি গিয়েছিলাম, একজন মাঝারি পেটের কর্মী ছাড়া তার কেউ কোনো কালে তো কোনো আক্ষেপ ছিল না। কত সব প্রণম্য নেতা যাদের দেখলে শ্রদ্ধায় মাথা নত হতো, লড়াই করার একটা নেশা চেপে বসত। শুধু আমাদের পার্টি তো নিজেদের জন্য কোনদিন কিছু চাইতে শেখায়নি। তুমি জানো সত্য, তখন নিজেকে একজন বামপন্থী বলতে পারলে গর্বে বুকের ছাতি মশলা ঢুকে পড়ত। আচ্ছা বোঝেন না, তুমি কি আজও নিজেকে মার্কসিস্ট মনে করো? মার্কসিস্ট সকাল যদি তাজমহলটা ভেঙে যায়, পরের দিন থেকে মানুষ কি ভালোবাসতে ভুলে যাবে? শোনো, আমাদের পার্টি কারোর পৈতৃক সম্পত্তি নয়। তাই কিছু মানুষের উপর বিতর্কিত হয়ে বিমুখ হওয়াটা আমার কাছে আত্মহত্যার মতো। তাছাড়া আমি মার্কসিস্ট হই বা না হই, তবে এই কার্ল মার্কসেরও কিছু যাবে আসবে না, আর তোমার পার্টিরও কিছু যাবে আসবে না। মানুষের অক্লান্ত পরিশ্রম, তাদের নিষ্ঠা, তাদের আত্মত্যাগ আর জীবন দিয়ে গড়া এই পার্টিটাকে এত সহজে শেষ হয়ে যেতে দিল। কোন পার্টি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নয়, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য পার্টিকে কাজে লাগানোটা একটা ক্রাইম। নিরীহ মানুষের দায় নেওয়া একদম ঠিক কথা বলেছো বোঝেন না। দেখো, দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে এত অপবাদ সত্ত্বেও একটা হিংসা, একটা আদর্শ বলো, একটা ভালোবাসা বলো, একটা অহংকার বলো, যাই বলো, পার্টির একজন সৈনিক হিসেবে আজও আমাদের মাথাটাকে উঁচু করে রাখে। তুমি দেখো, পালা বদলের এতদিন পরেও আমাদের একটা সাদা পাঞ্জাবি, একটা সাদা চুলের গায়ে আজ পর্যন্ত কেউ এক ফোঁটা দুর্নীতির কালি ছেড়াতে পারে। কত চেষ্টা করে। এই জন্যই হয়তো তোমরা এখনো মন্দির ভালো একে অনেক আজে বাজে কথা বলে ওটা বাজে বলে কটা রেগুলার গাড়টার মধ্যে চলে আসে। আমি দিনের আয়টাকে কি বলবো, একটা দিন 8টার পরে একদম সোজা বাড়ি চলে যাবে। একদিন এই সময় রত্নটাকে খুব প্রয়োজন ছিল। শুনেছি ওর নামটাই নাকি বদলে গেছে। জেল থেকে বেরোনোর পর ওর নাম হয়েছে রাজা। সুনাম হয়েছে, বড়লোক হয়েছে। নাম নয়, বদনাম দেবো, বদনাম। বড় লোক 2 নম্বরই তো বড় লোক হওয়া কি মুখের কথা? কথা বদনাম বারবার না মানে বৌদির এরকম অবস্থা, আর তাছাড়া ও তো তোমাদের একমাত্র সন্তান, তাই না? এই অবস্থা কার জন্য? কার শোকে? আর ও একমাত্র ছেলে তো কি? ও যে পথে গেছে তাতে ও আমার সন্তান নয়। ওই ছেলের সঙ্গে আর কি
সহবাস করা যায় না। দিন শুনবে রাস্তা ঘাটে মরে পড়ে আছে। রত্নটার কথা ভাবলে খুব কষ্ট হয়। কি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল বলতো। ফিলোসফিতে অনার্স নিয়ে পড়া একটা ছেলে ছোট্ট একটা হটকারিতায় কোথায় নেমে যেত ভাবা যায়। জেঠু, কি ব্যাপার রে, তোর আজকে এত আসতে দেরি হলো কেন? কিছু মনে করো না জেঠু, আসলে বাড়ি থেকে বেরোনোর সময় একটু ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম। কিসের ঝামেলা? তেমন কিছু না, বোঝোই তো বস্তিতে থাকি, কত রকমের মানুষ। আমি ক্ষমা চাইছি জেঠু, বাকিটা প্লিজ হবে না। এই, ক্ষমা চাইছিস? আমি তোকে ক্ষমা চাইতে বলেছি। সত্যি কথা বলে যাবি, তাহলে কোনদিন কারো কাছে মাথা পেতে পারবি। যাবি বলে হ্যাঁ? কি হয়েছে? তো বিচ্ছিন্ন লাগছে কেন? ওই কিছু হয়নি তো জেঠু? শোন, বলছি তোর জেডির ভাবটা বেড়ে গেছিল, তাই আমি নতুন সিট করে ভাবটা চেঞ্জ করে মাস্কটা মুখিয়ে দিয়েছি, বুঝেছিস? ভালো সময় হয়ে গেছে, ওই সারাটাই বেরিয়ে পড়বে। বুঝেছি বুঝেছি, ওই মেয়েটার প্রতি তোমার একটা মায়া। আমি কাজগুলো করতাম না, পরের কাজ করতাম না, ছুটি দিতাম না। তুমি কখন খাবে আমাকে সেটা বলো কেমন? কি বুঝলে সত্য? কি ব্যাপারে? বুঝি লোক আর ধনী লোক হওয়ার ফারাক। এবং এই মেয়েটা কোনো না কোনো পেটের জ্বালায় সবার জন্য অপেক্ষা থাকে। কত উচ্চ বুঝেছি, একেই বলে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আসলে যে যত বড় লোক তাদের কথাবার্তা, যে যত গরিব সে তত সত্যের কাছাকাছি। ঠিক আছে ঠিক আছে, চলো ভেতরে চলো, খাবে চলো, ভেতরে রাখো। এইভাবে বৌদিকে আমি আর একবার দেখে তোমার খাওয়ার থাকে তোমার পরিবারের সঙ্গে আমার বেশ ভালো করে ফেলে খাবে।
বিরাট একটা কোনো মেন্টাল শক থেকে আমি সুইসাইডটা করে দিয়েছি। সাবধানে রাখতে হবে, জ্ঞান ফেরার পর কোনোভাবেই উত্তেজিত হতে দেওয়া যাবে, তাহলেই কিন্তু কোনো সুইসাইডের পেছনে একটা টেম্পোরারি ইনস্যানিটি কাজ করে। আমি ওষুধ দিতে দিলাম, তাড়াতাড়ি আনিয়ে এলাম, আর পরিবারের লোক দিতে হবে। এটা এখানে বলা থেকে কিছু না, আমি দেখতে পেয়ে আপনার সেকেন্ড অ্যাক্টিভিটি বলে কিছু সমস্যা শেষ হয়ে হসপিটালে নিয়ে গেলেন ওরা, বিশেষ করে তোমার মতো লোকে পুলিশ মিডিয়া, তারপরে একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু বলতে পারি আপাতত ভয় করো না, তবে ওষুধগুলো কিন্তু ভাই এক ফেরার পরে আর খালি পেটে একদম আচ্ছা রিয়াক্ট করে আপনি খুব ঠান্ডা মাথায় আপাত দৃষ্টিতে মেয়েটিকে দেখে আমার মনে হলো অভিজাত পরিবারের কিছু ছিল। আচ্ছা আমি আপনাকে মোবাইলে ফোন করবো না? হ্যাঁ অবশ্যই করবে, সারা রাত ফোন করবে। আরে প্লিজ লাগবে না এখন, আমি আছি, মুশকিল আমি একটা ফোন করলাম আপনি চেম্বারে অত লোক ফিরে চলে এলেন, এতদিন তোমাকে আমি পথ নামেছি, এই প্রথম তোমাকে আমি বেশ একটা অন্য রূপে দেখছি। সুতরাং এক্সপ্রেশনের মধ্যে একটা বেশ মায়াবী ভূমিকা নিল। নিঃস্বার্থভাবে তুমি একটি মেয়েকে আমি সেই কাজে তোমাকে একটু সাহায্য করি। রাখো মানুষের সব কাজ যায় না, আসি হয়তো আরেকটা ভাইটাল কথা তোমাকে আমার বলা হয়, সেটা হচ্ছে প্রাথমিক অবজারভেশনের সময় আমি দেখলাম এটি অন্তঃসত্ত্বা। Maybe this is unfortunate. But she is pregnant. এখন এই অবস্থা তোমাকে আমি জাস্ট একটু অ্যাডভাইস দিয়ে যাচ্ছি, তুমি একা মানুষ, সারা রাতের ব্যাপার, একজন কোনো মহিলাকে পরিচিত হোক তাই হোক রাখতে ভালো সেবার, হ্যাঁ প্রায় রাস্তায় জানলেই হবে কাজ। আপনার আমি আছি, তখন আমাকে ফোন করবো, আমি আসছি তাহলে। তোমার সবার আলোচনা আছে, মন্দ করার নিমার পরে বলছি আজ রান্না বান্না মেয়ে মানে আমার আপনার বুঝতে শরীরে মেয়েটা ছিল আমার করে না পাওয়া যাবে তোমার আলাদা তাই তো চল অল্প বললাম আরে ভালো কাপড় ঠিক আছে ঠিক আছে আরে পারলে তো ঠিক আছে ঠিক আছে তো আমি মিটিং না করব। হ্যাঁ ঠিক আছে আরে আবার কি বললে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে বাবা এখনই দিতে হবে রে। কি হলো কি হচ্ছে কি? আরে মারি সারা কোথায় শুটিং না ফুটিয়ে গেছে ও টাকা দিয়ে ফুটিং এ বানাচ্ছে তো ভিডিও মান করে আরে এই জন্য তো মার দেখে না হ্যাঁ চল চল এ ভাইরা আচ্ছা তুই আসছিস
খুন হতে দেখেছি। সবকিছু দেখে আমি চুপচাপ বসে থাকবো? তাই নন্দর মুখে যখন শুনলাম শানুটনের কেসটা আবার নতুন করে তদন্ত কমিশন বসছে, আমি আর চুপ করে থাকতে পারলাম না। বলছে সারা পারবে বন্ধু, বলছে সারা পারবে বন্ধু। নন্দ সারা তোমাকে ডাক্তার আপনাদের সাথে কথা বলি, হ্যাঁ সব এটা না বলবো না। সারা কাটলে ভর্তি ভর্তি করা হয় না। নন্দ তোমার কি গ্যাস খাইছে? 100 দিনের কাজ দেয় বলছিলাম তোমার পাল দেবে। কোনো কিছু পাওয়ার আশায় আমি কোনোদিন কারো দাবিদারি করিনি, আশা করবো না। আমার কাছে নন্দ যা, তুইও যা। চোখের সামনে যেদিন আমি সনাতনকে খুন হতে দেখেছি, তারপর থেকে আমি কোনো কাজে মন দিতে পারি না, খেতে পারি না, ঘুমাতে পারি না। সময় ওর রক্ত মাখা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। দেখেছি ও দেখেছি ও তাতে কি ছেড়ে গেছে, রক্ত ছেড়ে যাচ্ছে, কত ফুল হচ্ছে রাজনীতির ফুল। আমাদের কি সত্যি আছে নিয়তা? নিচু তো আমার মানুষ, তুমি কেন বুঝছো না? ও ছেলে করে খাচ্ছি, কোনো ঠিক চলে যাবে কিন্তু পক্ষ দিতে আমাকে দেখে কোনো মিটিং মিছিল যেতে রিক্সা রাস্তা করে পার্টিকে ছাড়া করে আমরা কোনো করে দল করতে না। তো আমাদের লোক ছিল, ও নিরাপদ ছিল, তবু কেন ওকে ভোট করলো? ভয়কে কেন ভোট করলো? ও ছিল স্কুল মাস্টার, কে বলছে তোকে স্কিল মাস্টার দিয়েছে, স্কুলের মারা দিয়েছে, ওখানে সব পাওয়া দিয়েছে। ছেলেদের দেওয়া না কেউ ধরতে কি বললে? তুমি জানো না সবকিছু। তাকে নিরপেক্ষ বলে আর তাকে মাওবাদী বলে, আমি শুধু জানি আমরা সবাই মানুষ, আমাদের সবার বাঁচার অধিকার আছে। ওরা তো বহুবার আমার রিক্সায় উঠেছে, আমাকে নির্ণয়টা বলে বড্ড শ্রদ্ধা করত, কত গল্প করতো আমার সঙ্গে। নভেম্বরে কি করে কি ভালো হবে এই নিয়ে কত কথা ছিল। ছেলেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। প্রচন্ড বিবেকের তারা আমি সাক্ষী দিতে যাচ্ছি। আমি রিক্সাওয়ালা হতে পারি, কিন্তু মানুষ তো, তাই কোন ধরনের লাভ কোন ধরনের ক্ষতি আমি সত্যি বুঝি না, সত্যি বুঝি না। বুঝতে হয় না, বুঝতে হয়। সব মানুষ কি হয়েছে দেখছো না, কখন তাদের পক্ষে একটা রাজনীতি। তুমি কেন সারা বিবেকের কারণে মহাপ্রভুকে বিবেকের কারণে ছাড় দিবা না? তোমাদের সনাতনকে কেউ মনে রাখবে না, কিন্তু এই কেসটা যদি নন্দের পক্ষে যায় তাহলে সেটা নন্দের ধরেনি ভোটটা পারবে। তবে তোমার মধ্যে লোকেরা সব মিলে গেছে, তবে একদিন দিবানা হবে, একদিন মজুরা হবে, সারা তোমার পরিবার করে লাখ টাকা করে করতে হবে। সারা উদ্বাস্তু ভিখিরি রিক্সা রাখা এত নীতি কেন আসে? যে যদি ক্ষমতা যায় বিরোধের কথা বলে কিচ্ছু থাকে না, কিচ্ছু না। বেশি ভোট প্রকাশের স্বাধীনতা মানে তুই আমাদের ওসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি, নিমেষ আমার মুহূর্তে কখনো ভয় পায় না। বকুদা ইউনিয়নে খবর পাঠিয়েছে, তোমার ব্যাপারে খোঁজ নিতে বলেছি। বলেছি নিবাই তো ভালো হতে হবে না অন্য ব্যবস্থা। বাচ্চা কি ছিল তো
তোমার পেছনে যদি লাগে না ওই নন্দর বাবা এসে কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না। আচ্ছা স্কুলে ছি এই লড়াইটা ছিল নন্দর সাথে বন্ধুরা এই কথা বলার পরে সবাই জানা তুমি জানো না সনাতন ছিল দুজনেরই পথে এরা দুজনে মিলে আপোষ করে যে সনাতনকে মুখটা করেনি তাকে জোর করা বলতে পারবে আর এগুলো সব খবর চাই তুমি আমি কিন্তু আমার কাজ করবো শোনে বল তোমার ভালোবাসি ভালো চাই দেখো কি করবো পরিবারে করে পরিবারে কেন শান্তই মাটি চাইতে এসে মনে করে কি বলতে কি বলেছে তাকে বলো আমি খারাপ ছিল না চাবি চাবি রিক্সা চাবটা দাও ওর পকেট এসে আমাকে দেখি তারপর তোমার চাবি দেবো সবাই তো ডাক্তারের নাম চালাতে পারবো না সবাই বলতে চান চাবি দাও চাবি দাও আর যদি কিছু থেকেই থাকে সেটা হলো মেয়বাদী আছে না অর্জুন আছে সনাতন বলতো বলো তাহলে তাদের নয় হুমায়দা চাই দ্বিতীয় শট মাওবাদী হতে যাবো কেন সেও তো এখন একটা ভুল রক্তারক্তির রাজনীতি কবিতাকে বলে দিস আমার রেশন কার্ড নেই ভোটার কার্ড নেই ওসব কিচ্ছু নেই কিচ্ছু নেই আছে আমার একটাই কার্ড আছে আধার কার্ড তাই বুঝি আমি আধারের এত কাছে বেঁচে আছে কি করে নিমাই দাও সত্যি কি বেঁচে আছে দেখলে খুব মায়া হয় রে বয়সটা নেই এখন সংসার করবি বাচ্চা মানুষ বাচ্চা আমার একটা আছে তো জেঠু এখানে ও আচ্ছা 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 বলে ছোট্ট বোনটা ছুটকি ওকে 1.5 বছর রেখেই তো মা পৃথিবী ছেড়ে চলে গেল তারপর থেকে তো আমি ওকে মানুষ করছি বলো তাহলে আমার মা হলো না ছুটকিটাকে মানুষ করতে গিয়ে আমার আর লেখাপড়াই করা হলো না তাই তো ভাবি মা নেই বাবা রিক্সা চালায় ভাইটাও তেমন কিছু করে না মা বেঁচে আর কি
রোজকার জিনিসপত্রের দাম, পড়াশোনা তারপরে ওষুধপত্র, আমাদের অবস্থা এতটা খারাপ ছিল না জানো বস্তিতে থাকতাম ঠিকই এবার মা বাবা দুজনেই শহরে বরফ পালে কাজ করতো অভাব হয়তো ছিল ভালোই ছিলাম জানো দেখো আমি যখন লেখাপড়া ছাড়লাম তখন আমি ক্লাস 9 পড়ি আর ক্লাস 8 এর পরীক্ষায় আমি থার্ড হয়েছিলাম ওটা প্রাইভেট মাস্টার ছাড়াই তারপরে হঠাৎ কেমন যেন সব পরিবর্তন হয়ে গেল আমার মা যদি সেদিন কাজে না যেত আমাদের জীবনটা যে কোনোরকম হতেও পারতো দাদা দেখো চোখে কি একটু পড়লো আমার কাছে আরে আমি না তোর যেটুকু তবে কি জানিস না সব চোখের জলেরই আলাদা আলাদা ভাষা আমার যে বাংলা তবে তোরা না সত্যের খুব কাছাকাছি আছে এটা কি আমার সত্য জেঠু যেখানে জীবন শুরু হওয়ার আগে মাকে হারাতে হয় বাবাকে রোদে জলে ঘুরে রিক্সা চালাতে হয় আরে না তবু আমাকে মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে লোকের নোংরামের অপবাদ উপেক্ষা করেও কাজে নামতে হয় আমার ভাইটা ঘরে বসে ঠোঙা বানায় আর দোকানে দোকানে ঘুরে বিক্রি করে সারাদিন ওনাদের মতো উপস্থিত বাচ্চাদের সঙ্গে তুলো মাকে এই প্রশ্নের জবাব আমার কাছে নেই এইটুকু বলতে পারি এভাবেও পৃথিবীর অনেক অংশের মানুষ এইভাবে বেঁচে আছে তোমার সঙ্গে কথা বলতে না খুব ভালো লাগে নতুন করে বাঁচতে ইচ্ছা করে আজকে তোমাকে কথাগুলো বলে অনেকটা হালকা লাগছে কাল রাতে না আমি গ্রামের মাঝে বাবাকে দুটো বাজে কথা বলে ফেলেছি পরে বুঝতে পেরেছি যে খারাপ লেগেছে কিন্তু কি করবো বলো সবসময় তো মাথা ঠিক রাখা যায় না বাবা খুব নষ্ট হয়েছে না আমাদের বাবা না আমাদের 3 ভাই বোনকে খুব ভালোবাসে আমরাও বাসি সব ছেলে মেয়ে বোধহয় মতো করে পাবো না তোমার ছেলের কথা বলছি না আমি জেঠিমার কাছে সব শুনেছি তুমি তাকে তাড়িয়ে দিয়েছো বাড়ি জেঠিমা তো ছেলের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে চোখের জল চোখে কিছুই নেই আর মহিলার অনেকদিন তো বছর হয়ে এবার জেঠিমার মুখের দিকে তাকিয়ে একটু বড় ভাব কি ব্যাপার রোজ রোজ কি পেয়েছিস কটা বাজে এখন 10টা কেন কি হয়েছে ওই কথা বলছো কেন জেঠু ও আমি কথা বলছি কেন মানে না তোর কোনো আজকে নেই এই মিনিটে জানিস না বাড়ি যাবে কত দূরে থাকে তার থেকে কিছু কেন চলে গেলি ভাই ওকে আর কাছে হয় না ধরবো তো ওদের আমি নিজের মেয়ের মতো দেখি কাজের মেয়ের মতো দেখি না বলে যা তুমি তাই পেয়েছি শোন মালতী ঘর থেকে যদি তুই সময় মতো না আসিস আমি তোর নামে তোদের সেন্টারে রিপোর্ট করবো ঠিক আছে না না একটা টিকিট পাবো না রোজ রোজ আচ্ছা আপনি নিজে থেকেই ছিলাম বলো হ্যাঁ আর কাল থেকে মালতীকে একদম সময়ের মতো রাখতে
দেখে নিও হাতে একদম সময় মতো না সেই চুপ করে না যা না যা আমার না সেন্টারে কি ম্যানেজ করে যা আমিও বড় চায়ের কাজ করতে থেকে ঘর পোকা কাজ করব এই ভজনকে অতিরিক্ত পয়সা দেওয়া হয় না দিলেই তো সেন্টার নিয়ম হচ্ছে বড় মার্কেট 400 টাকা আমি 500 টাকা কি আমার বেশি দিয়া কি আমার বেশি তোমার এক্সট্রা কাজ করে দিই না এই কাজ করব এর মধ্যে দেখি যদি মেয়ের মতো দেখতে তাহলে ঘরে পাওয়া আসা সত্তর ঠাকুর করে দিয়ে আসতে হ্যাঁ সত্যি বলছি ইয়া না কিছু তোমার দেরি হতো না জান কাল আমার ঘুম হয় কি হয়েছে আরে আমি তো বসছি তোমরা লাগে তোমরা মানে ছুটি করবি বেওয়ারিসি 7 বাজে আমি উড়ে দিবি 100 টাকা কি ছাড়ো বলো ঠিক আছে তো ফ্রিজ থেকে বন্ধ কর যাও করে যা ওমা ভিতরে আয় হ্যাঁ আমি আসছি কিন্তু তুমি কি উঠতে যেতে হবে না ঠিক হবে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা মালা দিদি বলছি জেঠিমাকে চান করানোর সময় জলটা একটু হাতে বন্ধ করে দিন হ্যাঁ আসছি আমি ওরে খবরের কাগজটা নিয়ে যা একদম ভুলে গেছি তুমি কি সোনার মতন খেয়ে নেবে জেঠু সেই বড্ড মুখ আছে তোর আজকে আমার তুমি বাবা বাড়ির সামনে বড় বাবাকে অপমান করলে না ওটা যদি বকাঝকা করো একটা খিচখিচ করো পরে করবে ওই এই ও কি তোদের আর সেন্টারে কাজ করে না না করলেই বা এই লাইনে যখন আছে তখন কলি কি হবে ওকে সকাল কাজ করতে এসে মজাটা করে গড় করে আরে ভালো বাবা কাছে তোমার মনে হবে দিলে তো ফিরে যাবে ওই ছোটকে কি পুরো কাজ ছাড়াও না সেই দিন বুঝতে পারছি না বড় বেশি কথা হয়ে যাবে না সবসময় শোনো যেটিকে খুব ভালোবাসি যেটি ওকে একটা মায়া পড়ে গেছে তাই আর তোমার ছেলের অত না ওকে খুব মনে রাখো তোমরা বলছি না রোদের নামে রাখতে তুলবি না আমি থেকে তো তুমি সামনে ভালো তুমি দেখো তোমরা ভালো কাজ বানিয়ে দিচ্ছ একটা কাজ করতে ভালো একটা মেয়ে রেলেনে বাড়ি দিতে গেছে রাতটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচিয়েছে নিজের বাপ মাকে দিয়ে গেছে সেবা শুশ্রূষা করেছে ডাক্তার কি বলেছে বলেছে মেয়েটা নাকি বোয়াটি এই যে কাজটা করলি এটা তুমি কি বলবে আচ্ছা তুমি কি বলবো কি হলো দেখ